আমরা তোমাদেরকে গতকালকে লিথাল জিন পর্যন্ত পড়ালাম। তো অনেকেই আছে নতুন আছো, আর যারা আগে আছে তো সবাই একটু শোনো। লিথাল জিন অর্থাৎ যেই জিনের কারণে কোনো জীবের মৃত্যু ঘটে বা কোনো জীবের কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে তাকে কি বলা হয়? লিথাল জিন। লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলা হবে, অর্থাৎ এই লিথাল জিনের যে ইফেক্টটা এটাকে লিথালিটি বলা হবে। তো আমরা লিথাল জিন কিভাবে কাজ করে যে এটা গতকালকে পড়ালাম, এটা কিন্তু সিকিউতে আসার সম্ভাবনা ∞%। মানে পরীক্ষাতে যদি এক পিস কোশ্চেন দেয় তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার এই লিথাল জিনটা, এটা। আর আজকে আমরা এখান থেকে শুরু করি, অর্থাৎ লিথাল জিনের কারণে কি কি রোগ হয়। আসো প্রথমে আমরা একটু এমসিকিউ টাইপের পড়াশোনা পড়ে আসি। আসো, তো লিথাল জিনের কারণে এক নাম্বার যে রোগটা হয় তার নাম হলো থ্যালাসেমিয়া। তোমরা সবাই থ্যালাসেমিয়া রোগের নাম শুনছো। থ্যালাসেমিয়াটা একটা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, নাম্বার 1 কোশ্চেন। এবং এই রোগটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য এটার নাম হলো কি ভূমধ্য সাগরীয় রোগ, বা এই থ্যালাসা শব্দ অর্থ হলো সাগর, সেখান থেকে আসলে এই নামটা। এখন এই যে থ্যালাসেমিয়া রোগী এর সমস্যাটা কি হয়? সমস্যা হলো এর রক্তের হিমোগ্লোবিনের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়। কথা খেয়াল করো, আমাদের যে হিমোগ্লোবিন থাকে, আমাদের হিমোগ্লোবিনের সাথে ওই থ্যালাসেমিয়া রোগীর হিমোগ্লোবিনের মধ্যে কিছু পার্থক্য থাকবে। এখন আমাদের লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কাকে, মনে আছে তোমাদের? যকৃৎ এবং প্লিয়াকে বলা হয়। এখন যকৃৎ এবং প্লিয়ার মধ্য দিয়ে যখন লোহিত রক্তকণিকাটা যাবে, তখন মনে করো আমাদের লিভার কি করবে, লিভারের মধ্য দিয়ে যাচ্ছে, লিভার চিন্তা করবে কি এই হিমোগ্লোবিনকে তো আমি চিনি না, এই হিমোগ্লোবিনকে তো আমি কখনো দেখি নাই, বা এটা তো আমার বডির কিছু না। ও চিনতে ভুল করবে, তখন এই হিমোগ্লোবিনগুলোকে ভেঙে দিবে। যদি হিমোগ্লোবিন ভেঙে দেয় তাহলে রক্ত কি আর রক্ত জায়গায় আছে না, রক্ত পরিমাণ কমে যাবে। তারা বারবার তাকে প্রতি মাসে রক্ত দেওয়া লাগতেছে, তার কারণ কি, তার হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার, এখন এই যে তাহলে যত রক্তই আসে না কেন সব রক্তের মধ্যে সমস্যা আছে। তার লিভার কি স্বাভাবিক কাজ করবে না বেশি বেশি কাজ করা লাগবে? কারণ স্বাভাবিকভাবে যে পরিমাণ রক্ত ভাঙার কথা, আমাদের রক্ত 120 দিন পর পর একটা লোহিত রক্তকণিকা মারা যায়। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। কিন্তু এই রক্তগুলো তখন কি করবে, তোমার বেশি বেশি ভাঙার কারণে লিভারের আকৃতি বড় হয়ে যাবে, ঠিক স্প্লিনের আকৃতিও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে থ্যালাসেমিয়া রোগী আমরা যদি দেখি এরকম একটা রোগী, থ্যালাসেমিয়া বাচ্চা দেখলে চিনা যায় যে সে একটা থ্যালাসেমিয়া। তার প্রতি মাসে তাকে আলাদা করে স্যালাইন দিতে হয়, রক্ত দিতে হয়। 2 নাম্বার, তার কি কি হয় আমরা যদি দেখি, বোন এক্সপানশন, অর্থাৎ তার মাথার হাড্ডিগুলো সব শার্প থাকে, মানে প্রমিনেন্ট। সুচার জয়েন্টের মাধ্যমে জয়েন্ট থাকে না, জয়েন্টগুলো ভালোভাবে তৈরি হয় না, মানে প্রমিনেন্ট থাকে। হাইপোপিটুটারিজম, অর্থাৎ তার যে পিটুটারি গ্রন্থি আছে না, আমরা কয়েকদিন আগে পড়াই আসলাম সমন্বয় অধ্যায়, আমাদের দেহের সবচেয়ে মেন যে হরমোন তৈরি করা গ্রন্থি তার নাম হলো পিটুটারি গ্রন্থি। এই পিটুটারি গ্রন্থিটা ওইভাবে ডেভেলপ করতে পারে না, ওইভাবে প্রকাশিত বা বিকাশিত হতে পারে না, যার কারণে পিটুটারি গ্রন্থি থেকে যে যে হরমোনগুলো তৈরি হওয়ার কথা সবগুলো কি হবে, কম কম হবে। আচ্ছা, যেমন হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ তার থাইরয়েড হরমোন কম থাকবে। তার এক্সেসিভ মেলানিন, দেখবে বাচ্চাগুলো খুব কালো হবে, থ্যালাসেমিয়া রোগের বাচ্চাগুলো খুব কালো হবে। তোমরা দেখবে রাস্তাঘাটে অনেক গরিব থ্যালাসেমিয়ার বাচ্চা ঘুরে, তোমার ভিক্ষা খোঁজে যারা, তাদের বাচ্চারা দেখবা। হ্যাঁ, আচ্ছা। হাইপোপ্যারাথাইরয়েডিজম, অর্থাৎ তাদের প্যারাথাইরয়েড যে হরমোনটা সেটাও কম থাকবে। পালমোনারি হাইপারটেনশন, তাদের লাংসের মধ্যে প্রেসার বেড়ে যাবে। কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ তাদের যে হৃদপেশিগুলো থাকবে হৃদপেশিগুলো অবসাদ হয়ে যাবে, হার্টের পেশিগুলো দুর্বল। ভেনাস থ্রম্বোসিস, যেহেতু রক্ত ভেঙে ফেলতেছে এই জন্য জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে যাবে, এটাকে ভেনাস থ্রম্বোসিস বলা হয়। তারপর আসে তোমার হলো কি সিরোসিস অফ দ্য লিভার, লিভার নষ্ট হয়ে যেতে পারে, কারণ লিভারের ভিতরে এত পরিমাণ ময়লা জমে যাবে, কারণ রক্ত বেশি বেশি ভাঙতেছে আর রক্ত থেকে ময়লাগুলো এসে লিভারে জমতেছে। আচ্ছা, এটাকেই বলা হবে তোমার কি হেমোসিডোরোসিস, অর্থাৎ হিমোগ্লোবিনের হিম আয়রনটা এসে জমা হয়ে যাবে বেশি বেশি, কারণ বেশি বেশি লোহিত রক্তকণিকা ভাঙতেছে। এরপরে এক্সট্রা মেডুলারি হেমাপটোসিস, অর্থাৎ তার বিভিন্ন জায়গা থেকে কি হবে, রক্তক্ষরণ হবে, জায়গায় জায়গায় রক্তক্ষরণ হবে। স্প্লিনোমেগালি, তার স্প্লিনটা বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে? ওই যে রক্ত ভাঙার জন্য বেশি কাজ করতেছে। তুমি চিন্তা করো, একটা ফ্যাক্টরিতে 10 জন কাজ করে আর একটা ফ্যাক্টরিতে 100 জন কাজ করে, কোনটা বড় হবে? তাহলে যখন লিভারের মধ্যে দিয়ে বেশি বেশি কাজ করতে হবে, লিভারটার সাইজ কি করে দিবে, বাড়ায় দিবে, হেপাটোসাইটের সংখ্যা বাড়ায় দিবে। তার ডায়াবেটিস হতে পারে, কারণ কি অগ্নাশয় কাজ করতে পারতেছে না ঠিকভাবে। আর্থোপ্যাথি, অর্থাৎ তার আঙ্গুলগুলো ছোট হবে। তার ডিলেড পিউবার্টি, অর্থাৎ তার বয়সন্ধিকাল দেরিতে আসবে। সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলো দেরিতে আসবে। টেস্টিকুলার বা ওভারিয়ান, যদি ছেলে হয়ে থাকে তার টেস্টিস তৈরি হবে না, তার শুক্রাণু তৈরি হবে না, যদি আর শুক্রাণু তৈরি হওয়া পর্যন্ত বাঁচবেও না, তার আগেও মারা যেতে পারে। ওভারিয়ান ফেলিওর, তার ডিম্বপাত হবে না, অর্থাৎ ছেলে মেয়ে বন্ধা হবে।
তারপর আসো অস্টিওপোরোসিস, হাড়গুলা ভঙ্গুর হবে। তারপর হলো কি শর্ট স্ট্যাচার, দেখতে খাটো হবে। এ হলো তোমার হলো কার বৈশিষ্ট্য? এটা থ্যালাসেমিয়া পেশেন্টের বৈশিষ্ট্য। এখানে সব লেখা আছে, যকৃত স্ফীতি, প্লিয়া স্ফীতি, ব্যাহত হওয়া, মাথা বড় হওয়া, আরবিসি ছোট হওয়া, এই কথাগুলো সব এখানে লেখা আছে। এবং শিশু অবস্থায় তারা কি হয়? মারা যায়। তাহলে প্রথম কোশ্চেন যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়া কোন জিনের কারণে হয়? প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। 2 নম্বর এটাকে কি নামে ডাকা হয়? ওকে, বাকিটুকু শেষ। এরপরে আসি আমরা সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া মানে, সিকল মানে কি? কাশি। তাহলে আমাদের হিমোগ্লোবিন থাকে কেমন তোমরা সবাই জানো? দ্বি অবতল চাকতির নেয়। সবাই মনে আছে না? রক্ত অধ্যায় পড়ছো, দ্বি অবতল চাকতির নেয়। কিন্তু দেখো তো এখানে কি চাকতির মতো আছে নাকি কেমন আছে? কাচির মতো আছে। তো ঠিক একই রকম একটা জিনিস দ্বি অবতল, আর একটা কাচির মতো। লিভারের মধ্যে দিয়ে যখন যাবে, লিভারের যে দারোয়ানটা বসে আছে, সেই দারোয়ানের নাম কি? কাপ্পার সেল বা কুপার সেল, মনে আছে না তোমাদের? সে সেলটা কি করবে? বলবে এই কি কাশি আকৃতির এটা কি জিনিস, তাকে ধরে সে আবার বক্ষণ করা শুরু করবে। তো সে বক্ষণ করলে আবার রক্ত কমবে এবং এক্সেসিভ পরিমাণ, অনেক বেশি মারাত্মক পরিমাণ রক্ত কমে যাবে। থ্যালাসেমিয়ার থেকেও বেশি পরিমাণ রক্ত এই ক্ষেত্রে কমে যাবে। তোমাদেরকে যদি বলা হয় মারাত্মক রক্ত স্বল্পতা দেখা যায় কোথায়, তাহলে এই রোগের নাম বলবা। আর যদি বলো শুধু রক্ত স্বল্পতা বলা হয় কোথায়, তাহলে থ্যালাসেমিয়া বলবা। তাহলে দেখো, তাহলে আমাদের রক্ত নালী দিয়ে দেখো সব শিকলের মতন এগুলো যাচ্ছে, সিকল সেল অ্যানিমিয়া। তাহলে কি কি ঘটনা ঘটবে এই দেখো। আর তোমাদেরকে একটা বাস্তব লাইফের কথা বলে দিব। যদি কোনো কারণে কোনো মানুষের রক্ত স্বল্পতা হয়, বিশেষ করে মহিলাদের হয়, কারণ অনেক মহিলাদের সমস্যা থাকতে পারে, ইরেগুলার মিনস্ট্রুয়েশন থাকতে পারে, এক্সেসিভ মিনস্ট্রুয়েশন থাকতে পারে, যার কারণে অনেক পরিমাণ ব্লিডিং হয়, যার কারণে তাদের রক্ত স্বল্পতা স্বাভাবিক বেশিরভাগ মহিলাদের মধ্যে থাকার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে কি হয় ঘটনা হয়, লক্ষণ 1 নাম্বার শরীর দুর্বল, কোনো কাজ করতে পারতেছে না, শরীর উইকনেস লাগবে, পড়াতে মনোযোগ দিতে পারবে না। নাম্বার 2 পালপিটেশন হবে, ভাত খাইতে গেলে হার্টবিট বেড়ে যাবে, কিন্তু একটা কাজ করতে যাবে হার্টবিট বেড়ে যাবে, পালপিটেশন হবে। এগুলো কার লক্ষণ? রক্ত স্বল্পতার লক্ষণ। তাহলে যার এই রোগটা হবে সিকল সেল ডিজিজ, তাহলে তার ক্ষেত্রে কি দুর্বলতা বেশি থাকবে না কম থাকবে? অবভিয়াসলি বেশি থাকবে। হ্যাঁ, আচ্ছা এই দেখো এখানে দেওয়া আছে, বাচ্চা হাতে গালে হাত দিয়ে বসে আছে, কারণ কি? তার শরীর চলতেছে না, শরীর অবসাদ। অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়ার কারণে কি হবে? ফ্যাটিক মানে কি? দুর্বলতা, বিষণ্ণতা, জন্ডিস হতে পারে। তারপরে পেনটা তার সারা শরীরে হবে, তার সারা শরীরে ব্যথা হবে। কেন জানো? আমরা জানি হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া না। অক্সিজেন যদি বহন না করতে পারে, এই যে সিকল সেল, এর কি অক্সিজেন বহন করতে পারতেছে? এর মাঝখানে অক্সিজেন ঢোকানোর জায়গা আছে, এর মধ্যে জায়গা আছে, তাইলে আলটিমেটলি সে সারা শরীরে কি ঠিক মতো অক্সিজেন দিতে পারবে? যেহেতু অক্সিজেন দিতে পারবে না, তাহলে যে জায়গায় অক্সিজেন যাবে না সেই জায়গাতে ক্র্যাম্প লাইক পেইন হবে, ক্র্যাম্পিং করে। আমাদের অনেক সময় পায়ের মধ্যে ক্র্যাম্পিং হয়, ঠিক আছে? ক্র্যাম্পিং হয়, তাহলে ক্র্যাম্প লাইক পেইন হবে, অর্থাৎ তার সর্বাঙ্গে ব্যথা, সারা শরীরে ব্যথা। রোগী বলবে আমার পুরো সারা শরীর শুধু কি করবে? ব্যথা করবে। এ হলো ঘটনা। তাহলে আমরা যদি দেখি কি হয় ঘটনা, এটাও প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হবে, অস্বাভাবিক হিমোগ্লোবিন হবে, তীব্র অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। দেখছো? তাহলে পরীক্ষাতে যদি আসে তীব্র অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয় কোনটাতে? সিকল সেল অ্যানিমিয়াতে। শারীরিক দুর্বলতা হবে, মানসিক রোগ হবে, হৃদরোগ, বাতজ্বর, অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা। দেখছো লেখাটা লেখা আছে। তারপরে কিডনি হতে পারে, কিডনি রোগ হতে পারে, মারাত্মক রক্ত স্বল্পতার কারণে অল্প বয়সে রোগী মারা যেতে পারে। তাহলে এটা কিসের কারণে? সিকল সেল অ্যানিমিয়ার কারণে। এখন আসি আমরা 3 নাম্বার যে রোগটা পড়াবো, সেটা নাম হলো সিস্টিক ফাইব্রোসিস। নাম কি? সিস্টিক ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে হলো ফাইব্রাস থেকে আসলো, অর্থাৎ সুতা। ফাইব্রোসিস মানে হলো সুতা তৈরি হওয়া। তুমি একটু খেয়াল করো, এ হলো আমাদের মনে করো ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে দুই দিকে দুটো ব্রঙ্কাস চলে গেল। কি চলে গেল? সবাই তো জানো ব্রঙ্কাস আছে না? 2 লাংসে 2টা ব্রঙ্কাস গেল। এখন কোনো কারণে যদি, আগে আমরা একটা জিনিস বুঝি, আমাদের শার্ট প্যান্ট যদি ছিঁড়ে যায় আমরা কি করি? রিপেয়ার করি না, জোড়া লাগাই। তো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় কাটা যায়, আবার আমরা অনেক সময় সেলাই করা লাগে। মনে করো কারো পেট কাটে অপারেশন করা লাগছে, কারো জরায়ু কাটা লাগছে, বাচ্চা বের করে সিজার করছে, কারো মনে করো পাকস্থলিতে অপারেশন করছে। যেখানে অপারেশন করুক না কেন, এই জিনিসটা কি কিছুদিন পরে হিলিং হয়ে যায় না? রিপেয়ার হয়ে যায় না? এই রিপেয়ারটা হয় কিভাবে? রিপেয়ারটা হয় হলো ফাইব্রাস টিস্যু দ্বারা। কি টিস্যু দ্বারা? মানে একটা সুতা দ্বারা। এখন কারো যদি এ সুতা হুদাই তৈরি হয়, মানে নিজে নিজে তৈরি হচ্ছে, অটো তৈরি হচ্ছে, তাহলে কি বেশি ভালো হবে? আমি যদি এই জায়গাতে শুধু সেলাই করতে থাকি তাহলে কি হবে? পাগলের মতো লাগবে না? দেখবো রাস্তার মধ্যে ভবে ঘুরে পাগল থাকে, সারা শরীর জামার মধ্যে দেখবো শুধু সুতো আর সুতা সেলাই করে রাখছে, দেখছো না তোমরা? তাইলে এই রোগটা যাদের হবে তাদের শুধু শুধু কি হবে? শুধু সুতা তৈরি হবে, ফাইব্রোসিস হবে, জায়গায় জায়গায় সুতা তৈরি হবে, জায়গায় জায়গায় রিপেয়ার, হুদাই রিপেয়ার করবে। তাহলে কি ওই জায়গার কাজটা ঠিকভাবে হবে? দেখো
এই যে আমাদের মনে করো ব্রঙ্কাস, ব্রঙ্কাসের উপরে মনে করো এই যে সুতা তৈরি হচ্ছে, ফাইব্রাস এবং মিউকাস, এই দুইটা জমা হয়ে যাচ্ছে। জমা যদি হয়, এই পাশেও যদি জমা হতে থাকে, রাস্তাটা কি ন্যারো হয়ে যাবে না? তাহলে রোগীটা কি হবে? ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট ভুগবে, কাশি হবে। এখন ঘটনা কি, শুধু সে কি লাংসেই করবে? সে পাকস্থলীতে যায় যদি করে, ঠিক সে যদি ক্ষুদ্রান্তে যায় করে, সে যদি ডিম্বাশয়ে যায় করে, তাহলে ডিম্বাণু তৈরি হবে। সে যদি শুক্রাশয়ে যায় করে, শুক্রাণু তৈরি হবে। অর্থাৎ জায়গায় বে জায়গায় সে যায় তোমার কি তৈরি করবে? হার্টের বাল্বে যায় কি করলো? ফাইব্রোসিস করে ফেললো। ফাইব্রোসিস খুবই কমন একটা সমস্যা, কমন এটা খুব, যাদের বেশি বেশি ইনফেকশন হয় তখন আমরা বলি তার ওই জায়গাতে ফাইব্রোসিস হয়ে গেছে। কি হয়ে গেল? অর্থাৎ যতবার ইনফেকশন হবে আমাদের টেনশন করা দরকার না। আল্লাহ কি করবে? তুমি কি সারা জীবন ইনফেকশন নিয়ে বসে আছো নাকি? কিছুদিন পর ভালো হয়ে গেছে না? হসপিটালে কি 14 বছর বসে থাকি? 10 দিন ঠিক আছে, রোগ ভালো হয়ে গেছে, বাসায় পাঠিয়ে দিচ্ছি। এই যে ভালো হয়ে গেল, আমরা ওষুধ দিলাম, তো ভিতরের মেকানিজমটা কি আমরা করছি? দেখো সেখানে আল্লাহ সিস্টেম করে দিল ফাইব্রাস টিস্যু, অর্থাৎ তার রোগটাকে সে কি করে দিল? হিলিং করে দিল। কিন্তু যার 10 বছর যাবত শুধু পেটের ব্যথা, তার অগ্নাশয় সমস্যা, তার পিত্তথলিত সমস্যা, তখন ওই জায়গাতে কি জমবে? ফাইব্রাস টিস্যু জমতে 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 জায়গাটা ব্লক হয়ে যাবে। তাহলে সিস্টিক ফাইব্রোসিস কি বুঝাইতে পারছি আমি? নাম্বার 1 ঘটনা, তার বিভিন্ন নালীর মধ্যে ফাইব্রাস টিস্যু জমা হবে, সাথে মিউকাস জমা হবে। এখানে ফাইব্রাস টিস্যুর কথা বলে নাই, কেন বলে নাই তারা নিজেরাই জানে না ভালো করে। এখন আমাকে একটু সুন্দর করে বলো, কোশ্চেনটা ধরি আমি। সিস্টিক ফাইব্রোসিসের লক্ষণ কি কি হইতে পারে? বুদ্ধি করে অ্যান্সার দিতে হবে। পেটে ব্যথা। এখন ঘটনা উত্তর বলবা, তোমরা আমাকে বলবা ভাই সিস্টিক ফাইব্রোসিসটা হয়েছে কোথায় সেটা আগে বলেন। তার যদি লাংস হয় তাহলে শ্বাসকষ্ট, তার যদি পেটে হয় তাহলে পেট ব্যথা হইতে পারে। মনে করো পাকস্থলীর সাথে ক্ষুদ্রান্তে যে জয়েন্ট পাইলোরিক স্প্রিংটার, সেই জায়গায় হয়ে গেল, তাহলে তার কি হবে? 10 দিন ধরে তার ওয়াশরুম পায়খানা হচ্ছে না, তার কি রাস্তা বন্ধ হয়ে গেছে ফাইব্রাস টিস্যু হইয়া। তার অনেক সময় এরকম হয়, অ্যাডেশন হয়ে যায়, অ্যাডেশন। সিজার করছে 10 দিন আগে, এখন কি হলো? রোগীর বাথরুম হচ্ছে না। কারণ কি? কাটাকাটি করছে না, ভিতর নাড়াচাড়া করছে না, এই জিনিসগুলো ক্ষুদ্রান্তের সাথে অ্যাডেশন হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাডেশন। খুবই কমন একটা সমস্যা। পরে কিন্তু অপারেশন করে অ্যাডেশন ছাড়াইতে হয়, মানে ফাইব্রাস টিস্যু দ্বারা জোড়া লাগে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। বুঝতে পারছো ঘটনা? অর্থাৎ আমার কথার উত্তর হবে কোথায় হয়েছে সেই অনুযায়ী লক্ষণ হবে। তার যদি শুক্রাশয়ে হয় তাহলে তার শুক্রাণু উৎপন্ন হবে না, যদি তার ডিম্বাশয়ে হবে তাহলে ডিম্বাণু তৈরি হবে না, তার যদি জয়েন্টের মধ্যে ফাইব্রাস টিস্যু হয় তাহলে জয়েন্ট নড়বে না। তাহলে কোথায় হচ্ছে সেই অনুযায়ী লক্ষণ। কোথায় হইতে পারে? সারা শরীরে হইতে পারে। ঘটনা বোঝাইতে পারছে? এই দেখো এখানে আমরা দেখাইছিলাম সিস্টিক ফাইব্রোসিস রক্তনালীর মধ্যে, দেখছো হলুদ কালারের আইসা জমি আছে এখানে, হ্যাঁ জমি আছে। এই যে দেখো এখানে দেখানো হয়েছিল লাংসের ওয়াল হয়েছে এইটা, কিন্তু এই পর্যন্ত তারা কি করে ফেললো? মিউকাস টিস্যু এসে জমে গেল। তারপর তুমি চিন্তা করো সাইনোসাইটিস, আমাদের নাকের এখানে, আমাদের মুখের মধ্যে সাইনাস আছে না, গহ্বরগুলো যদি ফাইব্রাস টিস্যু দ্বারা জমে যায় তাহলে বাতাস কি আর বেরোতে পারবে? সাইনোসাইটিস হয়ে যাবে। এভাবে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। শ্বসনতন্ত্র, হ্যাঁ বলো। ফাইব্রাস টিস্যু এবং কোলাজেন না, ফাইব্রাস টিস্যুর মধ্যে কিছু পরিমাণ কোলাজেন থাকতে পারে, তবে একদম সম্পূর্ণ কোলাজেন না। ঠিক আছে, কোলাজেনের কাজও ঠিক একই রকম, কিন্তু কোলাজেনটার সাথে থাকে মূলত তরুণাস্থি যেগুলো আছে না, ওগুলোর মধ্যে থাকে কোলাজেন, বুঝছো? কিন্তু ফাইব্রাস টিস্যুতে সাধারণত বেশি কোলাজেন থাকে না, ফাইব্রাস টিস্যুর মধ্যে থাকে না তেমন একটা কোলাজেন। কাশি, শ্বাসকষ্ট, ঘন এগুলো হইতে পারে সাইনোসাইটিস, বুকে পেটে প্রচন্ড ব্যথা, হজমে গন্ডগোল, পিত্ত পাথর হইতে পারে, লিভার সিরোসিস, বন্ধ্যাত্ব ইত্যাদি হতে পারে। ওকে, আমরা পরেরটাতে আসি, দ্রুত শেষ করতে হবে। রেটিনোব্লাস্টোমা। ব্লাস্টোমা শব্দের অর্থ হলো টোমা, এই শব্দের মানে হলো টিউমার। রেটিনোব্লাস্টোমা হলো চোখের যে রেটিনা আছে না, রেটিনার মধ্যে একটা টিউমার হবে। এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। কি টিউমার? ম্যালিগন্যান্ট টিউমার মানে হলো ক্যান্সার। মেডিকেলের মধ্যে টিউমার মানে হলো দুই রকম, একটা হলো প্রাইমারি টিউমার, একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার মানে ক্যান্সার, মেডিকেলে ক্যান্সার বলতে কোনো শব্দ নাই, যেটাই ম্যালিগন্যান্ট সেটাই কি। তাহলে রেটিনোব্লাস্টোমা এটা একটা প্রকট লিথাল জিন। একটু আগে যে 3টা রোগ পড়ালাম ওই 3টা ছিল প্রচ্ছন্ন লিথাল জিন, আর এই রেটিনোব্লাস্টোমা এটা হবে প্রকট লিথাল জিনের কারণে হবে। আর এটা একটা সেমি লিথাল জিন। সেমি লিথাল জিন মানে কি, যে সকল জিনের কারণে, লিথাল জিনের কারণে 50% বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, রেটিনোব্লাস্টোমাটা আমরা যদি একটু পরের পেজে দেখা ট্রাই করি, এই দেখো চোখ বের হয়ে আসছে টিউমারটা, দেখছো তোমরা? এটা হলো রেটিনোব্লাস্টোমা। প্রথমে এরকম হবে, এরকম এরকম করতে করতে লাস্ট স্টেজে এসে এরকম হয়ে যাবে।
হ্যাঁ চোখেরা চলে গেছে, চোখটাকে পরে উঠাই আনতে হবে। এরপরে আসো ব্রাকিফ্যালেঞ্জি। ব্রাকিফ্যালেঞ্জি এটা হলো অসম্পূর্ণ প্রকটতার কারণে হবে। ব্রাকিফ্যালেঞ্জি, ফ্যালেঞ্জি মানে হলো আঙ্গুল। এই আঙ্গুলগুলো হবে ছোট ছোট, দেখো বাচ্চার আঙ্গুলগুলো তুমি দেখো ছোট ছোট আঙ্গুল হবে ছোট ছোট। এবং ঘটনা কি হবে দেখো, আঙ্গুলের মধ্যে 3টা গাঁট আছে, 3টা জয়েন্ট। এগুলোর মধ্যে কয়টা? 1 2 3, ওদের হবে 2টা। কয়টা হবে? গাঁট হবে 2টা। আচ্ছা, এই রোগী কি মারা যাবে? রোগী মারা যাবে না, জাস্ট পায়ের সমস্যা, হাতের সমস্যা, কিন্তু রোগী বেঁচে থাকবে। তাহলে অসম্পূর্ণতা প্রকটতার কারণে শিশুদের এই রোগ হয়ে থাকে। 3টি গাঁটের পরিবর্তে কটা গাঁট থাকবে? বুঝছো? গাঁট মানে বুঝছো, জয়েন্টটা 2টা থাকবে। এটা একটা সেমিলিথাল জিন, ভালো কথা। এখন আসে কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল শব্দের অর্থ হলো জন্মগত। কনজেনিটাল অর্থ কি? মারা যাইতেও পারে, কিন্তু 50% বেশি মারা যাওয়ার চান্স আছে। তার মানে কিছু মারা গেছে 100%। মারা যাওয়া মানে কি 100% হইতে পারে। কিন্তু দেখা, এটাও সেমিলিথাল, এটাও সেমিলিথাল, অর্থাৎ দুইটার ক্ষেত্রে চান্স আছে কি 50%-এর বেশি, তবে এই তুলনামূলক বেশি, এটা তুলনামূলক কম। কনজেনিটাল তার মানে জন্মগত। ইকথিওসিস, তোমরা ইকথিওসিস মানে হলো আইস। এই রোগীটার জন্মের পরে তার শরীরের চামড়াটা, মাছের আইস যেমন ফেটে যায় না শক্ত হইয়া, এরকম দেখো মাঝখানে দেখছো, এবং এই রোগীটা হওয়ার পর পরে মারা যেতে পারে। কনজেনিটাল ইকথিওসিস জন্মগত, এটা স্কিনের একটা ত্রুটি নিয়ে আসবে। এটাও একটা জিনের কারণে হয়। কোন জিনের কারণে? লিথাল জিন। তাহলে লিথাল জিন কি কোনো যে সেই কথা বলো? তাহলে লিথাল জিন মানেই হলো জীব মারা যাবে অথবা তার অঙ্গের কোনো একটা কি করবে, বিকলাঙ্গ হবে। লিথাল জিন আমরা গতকালকে পড়াচ্ছিলাম লিথাল জিন। ওকে, কনজেনিটাল। তাহলে এই রোগে কি হয়? শিশুর ত্বক শুষ্ক হয়ে, পুরু হয়ে এবং ফেটে গিয়ে মাছের আইসের মতো হয়ে যাবে। ওকে, জন্মের আগে বা জন্মের পরেই মারা যেতে পারে। ঠিক আছে, তারপর আসে মিউটেশন বা পরিব্যক্তি। কি জিনিস? হ্যাঁ, রক্তের, না না না, লিথাল জিনের কারণে না। সব রোগ লিথাল জিনের কারণে না, সব লিথাল জিনের কারণে না। কিছু আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থাকতে পারে। ঠিক আছে, যে XY ক্রোমোজোমের মধ্যে সমস্যা হতে পারে, মিউটেশনের কারণে হতে পারে। তাহলে মিউটেশন মানে হলো জিনের আকস্মিক পরিবর্তন। কিসের পরিবর্তন? জিনের আকস্মিক বা জিনের কোনো স্থায়ী পরিবর্তন হয়ে গেছে, তাকেই বলা হবে কি? মিউটেশন হয়ে গেছে। আমরা মিউটেশন অনেক উদাহরণ দিছি, যেমন তোমার নাম কি? মারুফা। মারুফা চিন্তা করলো আজকে মেয়ে হওয়ার কারণে এখানে বসে আছে, যে ইস যদি ওদিকে বসতে পারতাম। একদিন সকালবেলা উঠে দেখে সে মারুফা থেকে মারুফ হয়ে আছে। তাহলে এই যে মারুফা থেকে মারুফ হয়ে আছে, কেমনে হয়েছে? কেমন হইলো? মিউটেশনের মাধ্যমে। এখন ছেলেরাও খুশি যে তাদের একটা নতুন বন্ধু বাড়ছে, মারুফ নামের একটা বন্ধু। মেয়েরা কানতে তো তাদের একটা বান্ধবী হারাই ফেললো। ঠিক আছে, আচ্ছা তাইলে কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। তাইলে জিনের আকস্মিক পরিবর্তন, এটাকে কি বলা হচ্ছে? মিউটেশন। এই যে সাজিদুল, বুঝতেছ? ঠিক আছে, আসো। এখানে পেজটা বড় করতে পারতেছি না, সিলেক্ট হচ্ছে না কেন আমি বুঝতেছি না। একটু বোঝার ট্রাই করি আমরা। এটা গতকালকের টপিক ছিল যদিও। ঠিক আছে, এটা গতকালকের টপিক ছিল। ও ও আচ্ছা, যতটুকু দেখা যায় একটু ট্রাই করে বোঝানোর জন্য আমি একটু বোঝাচ্ছি, খেয়াল করো। ব্যাক ক্রস ও টেস্ট ক্রস গতকালকার টপিক ছিল, তোমাদের বইতে নাই। আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ডাউনলোড করে এক্সট্রা ইনফরমেশনটা তোমাদের বইতে আলাদা করে লাগাবা। ওকে, বইতে নাই, শুধু পার্থক্যটা আছে এইগুলো একটু। আমি এটা আছে, এটা আছে, এই পেজ আছে, এই পরের পেজটা নাই, এটা নাই। আমি একটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। মনে করো কোন একটা জিন বড় হাতের টি বাবার মধ্যে আছে, মায়ের মধ্যে আছে ছোট হাতের টি। ওকে, এটা মনে করো লম্বা হওয়ার জিন, এটা হলো খাটো হওয়ার জিন। ওকে, তাহলে টি থেকে আসলো গ্যামিট, বড় হাতের টি, ছোট হাতের টি থেকে আসলো ছোট হাতের টি, একটা গ্যামিট আসলো। এগুলো তো ছোটবেলার কথা, গতকালকে পড়ানো হয়েছে। বড় হাতের টি, ছোট হাতের টি আসলো, সবগুলো হইলো কি লম্বা। সাপোজ এটা তো আমাদের গতকালকের পড়া ছিল। এখন আমি ঘটনা কি করলাম, এই যে আমার বড় হাতের টি, ছোট হাতের টি, তাহলে লম্বা বাবার সাথে খাটো মায়ের বিয়ে দিলাম, বাচ্চা সবগুলো কি হইলো? এখন বাচ্চা একটার সাথে তার বাপের আবার বিয়ে দিয়ে দিলাম। আই হাই রে, ঘটনাটা কি ঘটা গেল? তা আমার সন্তানের সাথে কার বিয়ে দিলাম?
মানুষের ক্ষেত্রে ঘটনাটা একটু অস্বাভাবিক, কিন্তু মটরশুঁটি গাছ বা ওদের ক্ষেত্রে কোনো হিসাব আছে নাকি? তাহলে এই যে আমি কি সামনের দিকে আগাইলাম নাকি আমি তাদের পিছনের দিকে গেলাম? এই জন্য এটার নাম হয়ে গেল ব্যাক ক্রস। এটার নাম কি? তাহলে ব্যাক ক্রস কি জিনিস বুঝতে পারছো? তাহলে অপত্য বংশের কারোর সাথে যদি মাতৃবংশের কারো ক্রস করানো হয় তখন তাকে কি বলা হবে? এখন আমি যদি ক্রস করাইতে যাইয়া, হ্যাঁ মা বাবার বংশ একই, কথা বুঝো? তাহলে ব্যাক ক্রস কি বুঝতে পারছো? মানে ব্যাকে গেছি, ব্যাকে যাওয়া মানে পিছনে যাওয়া। এখন আমি ব্যাকে যাওয়ার ক্ষেত্রে আমি একটা কাজ করলাম, আমি প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা থাকবে, প্রচ্ছন্ন কোনটা? এই যে ছোট হাতের টি, এটা না প্রচ্ছন্ন? আমি প্রচ্ছন্নর সাথে যদি করাই এবং উদ্দেশ্য এটা কি হোমোজাইগাস অবস্থায় আছে নাকি হেটারোজাইগাস তা জানার জন্য, তখন তার নাম হবে টেস্ট ক্রস। তখন তার নাম হবে কি? ব্যাক ক্রসের ক্ষেত্রে আমি যে কারোর সাথে ক্রস করাইতে পারবো পিছনের, কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে কার সাথে করাবো? তাইলে টেস্ট ক্রস কাকে বলে বলো তো? অপত্য বংশ কারোর সাথে যদি মাতৃবংশীয় কারো প্রচ্ছন্ন হোমোজাইগাস কারোর সাথে ক্রস করে এবং উদ্দেশ্য থাকে যে অপত্য বংশটা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস, তখন এটার নাম কি? কথা কি ক্লিয়ার? টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য কি? আবার বলো, কারা জিজ্ঞাসা করে? এই তো অমিত সরকার, বলো টেস্ট ক্রস ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য কি? আমরা পিছনে যাব শুধু, উদ্দেশ্য নাই। এখানে একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য? এটা হোমোজাইগাস না হেটারোজাইগাস। 2 নাম্বার, এখানে আমরা শুধু কার সাথে করাবো? এখানে তো টেস্ট ক্রস হলো প্রচ্ছন্নের সাথে করব। এই জিনিসটাই আমরা আবার এখানে দেখাইছি। ব্যাক ক্রস এই পেজটা আলাদা করে দিয়ে দিবা, টিটি টিটি। আচ্ছা একটু যারা পিছনে আছে তারা মানে একটু দেখতে পাবা কম, বড় হচ্ছে না লেখাটার। বড় হাতের টিটি, ছোট হাতের টিটি, লম্বার খাটার সাথে বিয়ে দিলাম, বাচ্চা সবগুলো হলো কি? কারো সমস্যা আছে? এবার লম্বার সাথে কার বিয়ে দিলাম? পিতৃবংশীয় বড় হাতের লম্বার সাথে বিয়ে দিলাম, ব্যাক ক্রস না? তাহলে আবার গ্যামিট পাইলাম, গ্যামিট পাওয়ার পর দেখো বিশুদ্ধ লম্বা পাইলাম কয়টা, সংকর পাইলাম কয়টা, তাহলে অনুপাত কত? তাহলে লেখা দেখি না 1:1। তাহলে ব্যাক ক্রসের অনুপাত কত? 1:1। মনে রাখা লাগবে কিনা? ওকে, ব্যাক ক্রস গেল। এখন আসি আমরা যদি টেস্ট, আচ্ছা ব্যাক ক্রসের গুরুত্ব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গুরুত্ব কি? কোনো আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনা যাবে, এটা গতকালকে পড়ানো হয়েছে, এগুলা পড়ে নিবে তোমরা। টেস্ট ক্রসটা কার সাথে করছি দেখো, টির সাথে কার কার করছি? বড় হাতের টি, ছোট হাতের টি, আর ওখানে কার সাথে করছি? প্রচ্ছন্ন এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন। এগুলো আমরা গত ক্লাস, আগের ক্লাস, আজকে হলো 3 নাম্বার না 4 নাম্বার ক্লাস চলতেছে। তাহলে তোমরা বুঝতে হবে, যারা নতুন একটু সমস্যা হতে পারে, কারণ আজকে আমরা 4 নাম্বার ক্লাস নিচ্ছি। এটা গুরুত্বটা পড়ে নিবা, আমরা অলরেডি গুরুত্বগুলো পিছনে পড়াই আসছি। আচ্ছা, এই অধ্যায় আমাদের নতুন স্লাইডে আসি আমরা। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, সবাই আমরা একটু খেয়াল করি। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম একদম পানি, প্রত্যেকটা কথা 2 লাইন করে বলবো, 2 লাইনই কথা শেষ। আমি আর লেখালেখি করবো না, এখান থেকে বুঝাবো। দেখো, লেখালেখি করতে গেলে অনেক সময় লাগবে, একটা চাকার বোর্ড আঁকতে আঁকতে ঘন্টা শেষ। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কথা খেয়াল করি। যারা আগে জীবনে বুঝো নাই, কোনো কিছু জানো না, মনে করো মায়ের পেট থেকে নেমে আসছো মাত্র, কোনো সমস্যা নেই, বুঝলে বুঝতে পারবা, শুধু থাকতে হবে আগ্রহ। বুঝতে পারছো ঘটনা? পরিপূরক জিন, কি জিন? পরিপূরক জিন মানে কি? একে অপরের কি? পরিপূরক। এই যে কি বলে মারুফা বিয়ে করলো, তো বিয়ে করার পর তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই চাকরিজীবী, তাতে তাদের একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে পালে কি? সে যখন অফিসে থাকে তখন তার হাজব্যান্ডে করে, হাজব্যান্ড তখন তোমার মনে করো অফিসে যায় তখন সেই করে। তাহলে একে অপরের কি? স্বামী স্ত্রী একে অপরের কি? পরিপূরক। অর্থাৎ দুইজনে মিলে একই কাজ করতেছে, বাচ্চা পালতেছে। তাহলে আমরা কি বলি? পরিপূরক না? যখন 2 অ্যালিল ক্রোমোজোমের জিন যেখানে থাকে তাকে আমরা অ্যালিল বলি না?
এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, দুইজনে মিলে একই কাজ করতেছে। দুই লোকাসে থাকা দুইটা জিন একটা কাজ করে, তখন এই জিন আর এই জিনের একে অপরের পরিপূরক জিন। বোঝা গেছে? দুইটা ভিন্ন ভিন্ন লোকাসে থাকা জিন যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন একটাকে অপরটার কি বলা হবে? কথা শেষ। আচ্ছা আসি, তাহলে এটাকে এটার কি বলা হচ্ছে? পরিপূরক জিন। কি বলা হবে? পরিপূরক জিন। তো আসো আমরা সুন্দর করে বুঝাই। আসো আমরা একটু খেয়াল করি, মনে করি তোমাদের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিনিস লাগবে। প্রথমে ধরে নিলাম এ এবং বি দুইটা পরিপূরক জিন। দুইটা কি জিন? তোমার কাজ হবে এই এক লাইন লেখা। প্রথমে ধরি এ এবং বি কি জিন। এবার খেলা শুরু। সাদা ফুল যুক্ত মিষ্টি মটর, এটা মটর, মিষ্টি মটর কি ফুল? এটাও সাদা ফুল। তারপর দুইটার জিনোটাইপ আছে, এটাকে বলা হবে ফিনোটাইপ, আর এটাকে যেটা দিয়ে প্রকাশ করে তাকে বলা হবে জিনোটাইপ। এটা হলো ডাবল এ ছোট হাতের বি, এটা হলো ছোট হাতের ডাবল বড় হাতের বি। দুইটা স্ট্রেন্থ বা দুইটা আলাদা, এটাকে কি বলে? স্ট্রেন বা এটাকে জাত বলা হয়, বাংলাতে বলে জাত। দুই জাতের মিষ্টি মটর আছে, একটা জিনোটাইপ এরকম আর একটা জিনোটাইপ। প্রথমে খেয়াল করি আমাদের দেখার বিষয় হলো এ এবং বি তাদের দুইজনকে যদি একসাথে পাই, দুইজনকে একসাথে পাইলেই তখন আর সাদা হবে না, বরং তারা নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে, সেটা হলো বেগুনি বা যেটাই আনুক। হ্যাঁ, এটা তো দ্বিতীয় সূত্র পড়াচ্ছি, ঠিক আছে না? এখানে দুইজন মিলা নতুন একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তার কথা হলো যে দুইজন মিলা এটা হয়ে যাওয়ার কথা ছিল সমপ্রকটতা। না, সমপ্রকটতা তো দুইটাই প্রকাশ পায়, সাদা কালো। এখানে সাদা কালো হয়েছে নাকি? কিন্তু নতুন হয়েছে। তখন তুমি বলতে পারো অসম্পূর্ণ প্রকটতা। না, অসম্পূর্ণ প্রকটতাও এখানে কি হবে না, কারণ অসম্পূর্ণ প্রকটতা তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু এখানে দুইজন মিলে একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। হ্যাঁ, দুইজনা নিয়ে কাজ করতেছি, এটা তো দ্বিতীয় সূত্র। আচ্ছা, প্রথম কথা আমাদের এদিকে তাকাও, আমারে বলো একজনের হেল্প করতে হবে। কে হেল্প করবো? অমিত, তুমি হেল্প করো। ভাই আমার একটু বলো তো, ডাবলের ছোট হাতের বি দুইটা আছে, এটা সাদা না বেগুনি? কেমনে বুঝলাম? এটা সাদা। এটাও কি? আমরা ক্রস করলাম, গ্যামিট বানালাম, তো এটা কি? দেখো বড় হাতের এ আছে কিনা, বড় হাতের বি আছে কিনা, এক অপরের কি দুইজনে মিলে কি সাদা রাখবে নাকি এটাকে বেগুনি বানাবে? এখানে কি আছে? এখানে তারা চেকারবোর্ড করে নাই, এই হাবিজাবি করছে। আমরা সুন্দর মতো চেকারবোর্ড করে ফেলি। চেকারবোর্ড তোমরা করতে পারবে না? আমরা অলরেডি এগুলো আগামী ক্লাসে সবাই বাড়ি কাজ করি আনবা। হ্যাঁ, কোনটা? যুক্ত, যুক্ত, এটাও যুক্ত। দুইটা দুইটা ভিন্ন জাতের, কিন্তু দুইটার কালার কি, বৈশিষ্ট্য একই, দুই জাতের, দুইটা স্ট্রেন নিলাম। এবার দুটাকে ক্রস করলাম, ক্রস করানোর পরে ঘটনা কি হয় এই জিনিসটা আমরা একটু দেখবো। এখন অন্য কালার হইতে পারতো, যেটাই হোক না কেন, লাল হোক, কথাকে বুঝছো কিনা? সাদা না হইয়া অন্য যে কোনো একটা কালার হইলো, আমরা এখানে বেগুনি লিখলাম, কোনো সমস্যা নাই। উদ্দেশ্য হলো বা সাদা না হইয়া অন্য একটা কালার হইলো, এটাই তো আমার বিষয়। তাহলে আমরা দিলাম, ও সরি, এগুলা তো ছোট হাতের না, আমি তো ভুল লিখছি। কি রে ভাই? হ্যাঁ, না না, আমরা তো প্রথম সূত্র পড়াচ্ছি, মানে প্রথম জেনারেশন পড়াচ্ছি। এখানে আমরা এই সাইড লিখলাম এ বি লিখলাম, এখানে লিখবো ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ বড় হাতের বি। এবার আমরা গুণ করি, তাহলে এ এ এ এ এর সাথে এ বড় হাতের বি, এ এ বড় হাতের বি। তাহলে তুমি দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে, প্রত্যেকটার মধ্যে এও আছে বিও আছে, তার মানে কি এও আছে বিও আছে, কি এও আছে বিও আছে, কি এও আছে বিও আছে, কি? তাহলে আমরা এখন বেগুনি বেগুনি আবার কি করি? আচ্ছা, এখানে যে ঘটনাটা দেখলাম এটা কোন জেনারেশন? এটা হলো F1, প্রথম জেনারেশন। বাবা মা বিয়ে দিলাম, সন্তান সবগুলো কি হলো? বেগুনি। কারণ প্রত্যেকটার মধ্যে বড় হাতের এ আছে, বড় হাতের বি আছে। বড় হাতের এ এবং বড় হাতের বি দুইটাই পরিপূরক জিন, একে অপরের পরিপূরক, অর্থাৎ তারা দুইজন মিলা নতুন কালার তৈরি করছে। এখন আমরা দ্বিতীয় জেনারেশন কি করলাম? ওই বেগুনি বেগুনির মধ্যে বিয়ে দিয়ে দিলাম। ক্রস করানো মানে কি দিল? বিয়ে দেওয়া ছিল। তাহলে বেগুনির সাথে বেগুনির বিয়ে দিলাম, তাহলে বেগুনি
জিনোটাইপ লিখলাম, বেগুনের জিনোটাইপ লিখলাম। এরপর গ্যামিট, এখান থেকে 4টা গ্যামিট হবে, আমরা সবাই জানি মিওসিস প্রক্রিয়া 4টা গ্যামিট তৈরি হয়। বড় হাতের বি, বড় হাতের ছোট হাতের বি, ছোট হাতের বড় হাতের বি, ছোট হাতের বি, এখানেও সেম 4টা ঘটনা। তাহলে এই 4টা এদিকে লিখলাম, এই 4টা এদিকে লিখলাম। কারো সমস্যা আছে? আচ্ছা, কারো সমস্যা নাই। তো এবার গুণ দাও, বড় হাতের বি, গুণ দিতে থাকো, গুণ দেওয়ার পর এটা পাইছি। এখন আমাকে বলো, এই যে মারফা বলো, এটা বেগুনি হওয়ার পিছনে কারণ কি? ভাই এটা বড় হাতের এই আছে, বড় হাতের এখানে কি এটা বেগুনি। আচ্ছা আমাকে তুমি বলো, এই যে তোমার নাম জানি কি, প্রীতিলতা, বলো এটা সাদা হইলো কি কারণে? কে বলো না? হ্যাঁ, পরিপূরক জিন, অর্থাৎ তোমার দেখার বিষয় বড় হাতের বি আছে কিনা। বড় হাতের এই আছে, দুর্ভাগ্যের বিষয় বড় হাতের কি নেই। এখানে এটা কি এ আছে কিন্তু বি নেই, এখানে সাদা। এটা কি? এটা তো অরিজিনাল সাদা, এটা অরিজিনাল সাদা, এটা তো বড় হাতের এও নাই। এটা কি? তাহলে ওভারঅল গণার পরে তুমি দেখবা 9টা আর 7টা হলো কি, তাহলে অনুপাত কত? তো গতকালকে আমরা দ্বিতীয় সূত্র পড়ালাম, সেখানে অনুপাত ছিল কত? কিন্তু সেটা ঘটছে আজকে, তাহলে কি হয়ে গেল? এবার একটা কিউট কোশ্চেন দেখেন, দ্বিতীয় সূত্র ব্যতিক্রম, এই যে পরিপূরক জিন, এটার আরেক নাম কি? অর্থাৎ দুইজনে মিলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করছে সহ। তাহলে তোমাকে যদি বলা হয় সমপ্রকটতা কোন সূত্রের ব্যতিক্রম, যদি বলা হয় সহপ্রকটতা কোন সূত্রের ব্যতিক্রম, সমপ্রকটতা কোন সূত্রের ব্যতিক্রম, সহপ্রকটতা কোনটার? কথা ক্লিয়ার? আমার সাথে একটু কথা বললো, তাইলে তোমাদের পড়াতে মনোযোগ আসবে। এখন আসি আমরা এপিস্টেসিস। কি আসি? এপিস্টেসিস। এটা তো একটা ছেলেরে দিয়ে উদাহরণ দিতে হবে। ওই যে পৃথিবী, তোমাকে দিয়ে উদাহরণ দেই, তার দিয়ে উদাহরণ দেওয়া হয়নি। এই ছেলে, ভদ্র ছেলে, নাম হলো পৃথিবী। তো কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে তার সংসারে অশান্তি, তার বরে সে প্রতিদিন এসে মারে। এই যে মারাটা ঘটনা খেয়াল করো। প্রথমে আসি এপিস্টেসিস, তারা দিয়ে উদাহরণ দিচ্ছি। এপিস্টেসিস মানে হলো বাধা দেওয়া। এপিস্টেসিস মানে কি? কোন জিন, একটা লোক আছে, একটা জিন আছে, সে যায় অন্য লোক আছে থাকা আরেকটা জিনকে থামাই রাখছে, এই তুই কাজ করতে পারবি না, তুই প্রকাশ পাইতে পারবি না। সে তার বউ কোনো একটা কথা বলে তার মাইর দেয়, তো বলে যাবে একটু বাপের বাড়ি যাবো, না যাওয়া যাবে না। আমি একটু ঘুরতে যাবো, না যাওয়া যাবে না। এটা মোবাইলে ফেসবুক আইডি খুলবো, না দেওয়া যাবে না। তাহলে সে সারাক্ষণ ওই তার বইয়ের উপরে কি করে রাখছে? বাধা দিচ্ছে। তাহলে সেটা কি জিন? এপিস্ট্যাটিক জিন। তাহলে যেই জিন অন্য কোনো জিনের কার্যকরিতা প্রকাশে বাধা দিচ্ছে, তাকে প্রকাশ করতে বাধা দিচ্ছে, তাকে বলা হবে এপিস্ট্যাটিক জিন। এখন একটা স্বামী স্ত্রীর মধ্যে কে বেশি প্রকট থাকে? স্বামী। তাহলে এক্ষেত্রে স্বামী যেহেতু বাধা দিচ্ছে, তার মানে এটা কি? প্রকট এপিস্টেসিস। ঘটনা এখানে তাকাই, আসো আমরা আসি। আমরা দুইটা মোরগ মুরগি আর কি, ল্যাগ হর্ন আর একটা নাম হলো ওয়াইনডট, দুই জাতের, একটা মোরগ আর একটা মুরগি বিয়ে দিলাম। আচ্ছা একটু খেয়াল করি, তার আগে আমাদেরকে দুইটা লাইন, প্রত্যেকটার ক্ষেত্রে দুইটা লাইন মাথায় রাখবা। দড়ি রঙিন করার জন্য, এই মুরগির পালককে রঙিন করার জন্য দায়ী জিনে হলো বড় হাতের সি। আর এপিস্ট্যাটিক জিন কোনটা জানো? এপিস্ট্যাটিক জিন তোমার হলো বড় হাতের আই। এই বড় হাতের আই হলো হারামি, আমাদের এই যে কি এটা না মানে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার হ্যাঁ বলো, সেটা তো পড়াচ্ছি না এখন, সেটা তো একটু পরে পড়াচ্ছি। হ্যাঁ ধরে নিলাম, কি করে নিলাম? আমার কথা ক্লিয়ার, প্রথমেই এই কাজটা করে নিতে হবে। আমি যেমন আগেরটা থেকে ধরে নিতাম বড় হাতের বিপরীপূরক জিন, এরপরে বাকিটুকু হইল। ঠিক এটার ব্যাখ্যা যখন যাবা, তোমার কাজ হবে এই দুইটা শব্দ ধরে নিলাম। রঙিনের জন্য জিন কোনটা? আর বাধা দেওয়ার জিন কে? বড় হাতের আয়ের কাজ কি? রঙিনের সি কে বাধা দিবে, এই তুই প্রকাশ পাইতে পারবি না। তাহলে সবাই একটু খেয়াল করে মোরগটা কেমন ছিল, তার জিনোটাইপটার দিকে তাকাও। বড় হাতের সি, বড় হাতের আই। আচ্ছা প্রীতিলতা বলো, এটা সাদা হলো কেন, রঙিন হলো না কেন? কাকে দিচ্ছে? দেখো তো বড় হাতের সি আছে কিনা, তার রঙিন হওয়ার কথা না, কিন্তু বড় হাতের আয়ু তো আছে। তারা বড় হাতের আই বড় হাতের সি রে বলতে তুমি প্রকাশ করতে পারবা। আচ্ছা আমাকে তোমরা কেউ বলো না, অমিত বলো এটা সাদা হলো কেন? বড় হাতের আই নাই, তুমি দেখো তো বড় হাতের সি আছে কিনা। আর আমি এটা রঙিন জিনে নাই,
বাধা দিবে কি আর, এখন তো বড় হাতের কি নাই, তো বড় হাতের আই থেকে লাভ আছে আর? ও তো জন্মগত ভাবে কি সাদা, ও জন্মগত ভাবে কি, এ তো তাও রঙিন হওয়ার ট্রাই করছে, বড় হাতের আই তাকে বাধা দিচ্ছে, কিন্তু এখানে তো রঙিন হওয়ার জিনে নাই, বড় হাতের সি নাই। বুঝতে পারছে ঘটনা? আচ্ছা যাই হোক, সাদা সাদা আমরা সাদার বিয়ে দিলাম, এটা কি হইলো? কেন সাদা রে? তোমার দেখার বিষয় বড় হাতের সি, বড় হাতের আই। ওই যে আমাদের প্রকট জিন কে আছে, তো আই কি করবে? বাধা দিচ্ছে। যেহেতু বড় হাতের আই বাধা দিচ্ছে, এই জন্য সে কি হচ্ছে না। কি তুমি কি অসহায়ের মতন এইভাবে তাকাই আছো? বুঝতে পারছো রঙিন হলো না কেন? আচ্ছা আমরা এবার সাদার মধ্যে, দুইটা সাদার মধ্যে কি দিব? ক্রস করবে, একটু বিয়ে দিয়ে দেখি তো কি হয় ঘটনা। এত বিয়ে দিয়ে দিতে আমরা অতিষ্ঠ। হ্যাঁ, বিয়ে একটু আর একটা দিব আমরা, একটু খেয়াল করো। আসো শোনো, তাহলে আমরা সাদার সাথে আবার সাদা ক্রস করলাম, করার পরে গ্যামিট পাবো। এখানে গ্যামিটটা লেখে নেই, আমরা যদি আলাদা করে লিখি তাহলে বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের সি, ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের, এরকম চারটা এখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে। তাহলে চারটা লিখলাম, চারটা লিখলাম। এবার গুণ দেই। গুণ দেওয়া তো তোমরা সবাই পারো, যারা পারো না আগের ক্লাসগুলো সব দেখে নিবা। তাহলে গুণ দিলাম বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, বড় হাতের আই, গুণ দিলাম বড় হাতের সি, বড় হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। তাহলে সব গুণ দেওয়ার পরে এটা কি হলো? কেন সাদা আছে? সাদা বড় হাতের আই থাকা মানে সাদা। আই হাই কি সুন্দর, দেখো এটা রঙিন হলো কেন রে? বড় হাতের সি আছে, বড় হাতের আই, এই জন্য কি হয়ে গেল? এটা কি হলো? এটা অরিজিনাল সাদা। এটা কি? এটাও সাদা। এটা কি? এটা কি? সাদা। এটা কি? তাহলে ওভারঅল তুমি যদি একটা খেয়াল করো, রঙিন হইলো কয়টা? এই রঙিন একটা, দুইটা, তিনটা। তাহলে অনুপাত কত হইলো? 4:3। তাহলে কি ওই যে আমার 9:3:3:1 এটা কি মানছে নাকি ব্যতিক্রম হইলো? এটার নাম কি ছিল? প্রকট এপিস্টেসিস। তাহলে এটাকে প্রকট এপিস্টেসিস বলার কারণ কি? তাহলে যেই প্রকট জিন অন্য কোন জিনের প্রকাশে বাধা দিচ্ছে তাকেই বলা হবে প্রকট এপিস্টেসিস। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে জিনটা বাধা দেয় তাকে বলা হবে এপিস্টেটিক জিন। তার মানে এই যে পৃথিবী, সেই হলো এপিস্টেটিক জিন। আর যে বাধা প্রাপ্ত হয় তাকে বলা হবে হাইপোস্টেটিক, মানে তার বউ হলো কি? কথা কি বুঝাইতে পারছি ঘটনা দুইটা? তাহলে যে জিন বাধা দেয় তার নাম কি? যে জিনটা বাধা প্রাপ্ত হয়েছে তার নাম কি? তাহলে এইখানে হাইপোস্ট্যাটিক কোনটা? বড় হাতের সি। এপিস্ট্যাটিক কোনটা? ক্লিয়ার? একদম 2 লাইনের পড়া। বাসায় কিন্তু আজকে বাড়ির কাছে এগুলো যতগুলো চেকার বোর্ড পড়ানো হয়েছে, আজকে নিয়ে 8টা পড়াবো। এই 8টা সবাই বাড়ির কাছে লিখে নিয়ে আসবে, কারণ এগুলো মুখে পড়ার জিনিস না, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার খাতে লিখতে হবে। এগুলো লেখা দরকার নাই, শুধুমাত্র চেকার বোর্ড, শুধুমাত্র চেকার বোর্ডটা লিখে আনবা। আমরা পড়াটাতে আসি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি? দ্বৈত প্রচ্ছন্ন কি? ঘুমটা আসতেছে নাকি? একবার কাবু হয়ে গেলে তো পরে ঘুম আসবে। আমার সাথে কথাবার্তা বলো, স্ট্রং থাকো। হ্যাঁ, তাই না? হবে ঘুম আসবে, এটা স্বাভাবিক। আমি নিজে ঘুমাইতাম, কারণ আমি তো কথা বলতেছি, এই জন্য আমার ঘুম আসতেছে না। বসে থাকলে আমারও ঘুম আসবে। ঘুম আসবে, আরেকজনকে বলবো চিমটি দেওয়ার জন্য, একটু নড়ে চড়ে বসবা। আর ঘুম আসলেও সমস্যা নাই, ক্লাস তো আছে, বাসায় গিয়ে আরেকবার দেখবে নিবা। শোনো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এখন ঘটনা বুঝো। ঘটনা হলো এই যে পৃথিবী, তারা বড় মারে, 2 দিন পরে এইভাবে 2-3 মাস পরে দূর, তার বড় ভালো লাগতেছে না, পরে আরেক বিয়ে করে বউ নিয়ে আসছে আরেকটা। এখন সে বাসায় বউ আরেকটা নিয়ে আসার পরে এখন ঘটনা কি হবে? এখন যেটারে বিয়ে করে আমার ছোট বউ, ওটা আবার একটু চালাক আছে। এটা হচ্ছে তার যে বড় যে বউটা ছিল, তারে তো সে কি এখন সতীন হয়ে গেছে না। তারা বলতেছে ভাবি দেখেন, ভাবি বলে না কি বলবে? আপু আপু আপা বলবে না কি বলবে? আপা বলবে। আচ্ছা, বলতে শুনেন, আমাদের জামাই তো আমাদেরকে এরকম টর্চার করে, আজকে আসুক 2 জনে মিলে ধরে তারা মারবো, 2 জনে ধরে তারে মারবো। তার মানে বুঝো 2 জন, তারা বউ মানে কি, বউরা থাকে না একটু কোমল প্রকৃতির, প্রচ্ছন্ন, আর সে ছিল প্রকট। তাহলে 2টা প্রচ্ছন্ন মিলে একটারে বাধা দিচ্ছে, তখন সেটা হয়ে গেছে কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে 2টা প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস একসাথে যুক্ত হয়ে যখন কি করবে? এখন কথা খেয়াল করো,
সে তার নিজের ঘরের 2 বউ মিলে তারা মারতেছে, এমন না তো সে আরেক জায়গা থেকে মহিলা আরেকটা ভাড়া করে আনছে। এটা লাগবে, এখানে আমার কথাটা লাগবে। তাহলে দুইটা জিন একসাথে মিলে তার প্রকট বৈশিষ্ট্যকে বাধা দিচ্ছে, এই জন্য নাম হয়ে গেলে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আগেরটা ছিল প্রকট এপিস্টেসিস, সে বাধা দিচ্ছে তার বউরে, এখন তার 2 বউ মিলে তারা দিচ্ছে বাধা, এই জন্য নাম হয়ে গেছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ওকে, এটা গেল আমার বাস্তব উদাহরণ। এখন আসি বইয়ের উদাহরণ। তোমাকে একটা কথা বলি, আজকের ক্লাস থেকে যদি কোনো কিছু নিয়ে যেতে চাও যে ভাই একটা এমসিকিউ বলেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আর কিচ্ছু বলবো না, আমাকে একটা এমসিকিউ বলে দেন, সেটা হলো এই এমসিকিউ: মানুষের জন্মগত মুখ বধিরতা কোন জিনের কারণে হয়? এই এক পিস এমসিকিউ হাজার হাজার বার পরীক্ষাতে আসছে। মুখ বধিরতা অর্থাৎ কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না। কথা কি বুঝতে পারছো? কানেও শুনে না, মুখেও বলতে পারে না। এই যে মুখ বধিরতা জন্মগত, এটা কোন জিনের কারণে হয়? তা আসো আমরা শুরু করি, আসো আসো খেলা শুরু করি। এই হলো আমাদের ডি, এই হলো ই, দুটা প্রচ্ছন্ন জিন। 203 বড় হাতে ছোট হাতের ডি, যেহেতু প্রচ্ছন্ন এই জন্য আমরা ধরে নিছি কি ডি এবং ই। তারা যখন হোমোজাইগাস অবস্থায় চলে আসে, কোন অবস্থায় আসে? হয় ছোট হাতের ডি দুইটা, না হলে সি ছোট হাতের ই দুইটা। তখনই তারা তাদের বড়টারা কি করবে? মারবে। যখনই ছোট হাতের ডি দুইটা বা যখনই ছোট হাতের একসাথে আসবে, তখনই তারা কি হিসাবে কাজ করবে? এপিস্টেসিস হিসাবে কাজ করবে। দুইজন মিলে কাজ করতেছে, এই জন্য নাম হলো দ্বৈত প্রচ্ছন্ন। আচ্ছা, তা আমরা একটু খেয়াল করি, এটা মুখ বধির সাথে বিয়ে দিই। আসো প্রথমেই আসো, মুখ বধির আমাকে কে হেল্প করবা? এই যে প্রীতিলতা, তুমি একটু হেল্প করো আমাকে। এই বেচারা মুখ বধির হওয়ার কারণ কি? জিনের দিকে তাকাও, দুইটা ছোট হাতের ই আছে। কি আছে? এটাও মুখ বধির, কারণ কি রে? ছোট হাতের ডি আছে। তো ছোট হাতের দুইটা ডি বা ছোট হাতের দুইটা ই, তারা কি জিন জানো? এটা হলো এপিস্ট্যাটিক জিন। এটা কি জিন? কিন্তু কেমনে কাজ করে? এপিস্ট্যাটিক, প্রচ্ছন্ন অবস্থায় এবং হোমোজাইগাস অবস্থায়। কোন অবস্থায়? দুইটা ছোট হাতের ডি থাকতে হবে, হোমোজাইগাস। একটা এমন আর একটা এমন থাকলে হবে না, একটা এমন একটা এমন থাকলে হবে না, দুইটাই ছোট হাতের ই হইতে হবে, দুইটাই ছোট হাতের ডি হইতে হবে, অর্থাৎ হোমোজাইগাস। আচ্ছা, এখান থেকে গ্যামিট পাইলাম ডিই, এখান থেকে গ্যামিট পাইলাম ডিই, দুইটাকে ক্রস করলাম, এটা স্বাভাবিক হইলো। আচ্ছা আমাকে বলো, কে বলবো? মারুপা বলো, এটা স্বাভাবিক হইলো কেন? দেখো তো, তাকাও তো। না, হ্যাঁ, আমাদের বিষয়টা এটা দেখতে হবে, এটা ছোট হাতের ডি দুইটা আছে কিনা, ছোট হাতের ই দুইটা আছে কিনা। ওরা যদি দুইটা থাকে, তার প্রথম বকি তারা মারতে আসছে, থাকে লাভ আছে। দুই বিয়ে করার পর দুইজনে মিলে তারা মারছে, তাহলে আমাদের দুইটা প্রচ্ছন্ন, এই যে ছোট হাতের দুইটা একসাথে থাকতে হবে হোমোজাইগাস অবস্থায়। তাইলে এখানে দেখো তুমি, ছোট হাতের ডি দুইটা বা ছোট হাতের ই দুইটা কোনোটাই নাই। এজন্য প্রথম প্রজন্মে যতগুলো বাচ্চা হবে সব ডি কি হবে? তারা দুইটা এরকম শ্রবণ এবং বাক প্রতিবন্ধী সাথে আর একটা বিয়ে দিলাম, বাচ্চা সবগুলো কি হবে? সবগুলো সুন্দরভাবে কথাবার্তা বলতে পারবে, কানেও শুনবে, স্বাভাবিক হবে। এমনও আছে না, কত আছে, থাকতেই পারে। বেশিরভাগ এই জিনের কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে তার দুইটাই যাবে। এখন আসি স্বাভাবিকের সাথে স্বাভাবিকের আমরা একটা কি করি? বিয়ে দিলাম। কোন স্বাভাবিক? ভালো ভালো দুটো ধরে আনলাম, নাকি এই জেনারেশনে যেগুলো আসলো? অবশ্যই খেয়াল করতে হবে, এই জেনারেশনে যেগুলো হইলো, মানে ভাই বোনের মধ্যে বিয়ে দেওয়া যাবা, ভাই বোনের মধ্যে বিয়ে দিয়ে দিলাম আর কি, দুর্ভাগ্যের বিষয়। এটা হলো আসলে মানুষের কাছে সঠিক না। ও আদম আলাইহিস সালামের সময় ঘটনা ঠিক আছে, তখন কিন্তু ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছিল, এরপরে তার হয়নি। এখন তুমি একটু খেয়াল করো, তাইলে এটাকে আমরা 4 রকমের গ্যামিট বানাতে পারি কিনা? বড় হাতের টি, বড় হাতের ই, বড় হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের ডি, বড় হাতের ই, ছোট হাতের ডি, ছোট হাতের ই, 4 রকম। এখানেও 4 রকম। তাহলে এই 4টা লিখলাম, পুংগ্যামিট লিখলাম, এরপর কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। তো ক্রস করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এটা কেন স্বাভাবিক? এটা কেন স্বাভাবিক? স্বাভাবিক স্বাভাবিক। এটা কি? এটা কি? হাই হাই, ঘটনা ঘটে গেছে, দুর্ভাগ্য। এই সন্তানটার জন্য মায়া লাগতেছে, তোমাদের মায়া লাগতেছে কিনা? বেচারা কিন্তু মুখ বেঁধে রয়ে গেল, তোমাদের কিছুই হচ্ছে না।
এটা কি এটা কি? এরা মুখ বধিরের বাপ, সবই ছোট। ডাবলটি ডাবলই, মানে মুখ বধির ডাবল। এখানে দুইটা ছোট হাতের ডি আছে, দুইটা একদম মুখ বধির, মানে অরিজিনাল মুখ বধির। এটা কি? এরা মুখ বধির, ছোট হাতের ডি আছে, মুখ বধির। এটা স্বাভাবিক 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 স্বাভাবিক। আচ্ছা যাই হোক, এটা মুখ বধির। তো ওভারঅল মুখ বধির কয়টা? 7টা। আর স্বাভাবিক কয়টা? অনুপাত কত? 9:7। আগেটাও কি ছিল? এটাও কি? এর আগেটা তো 13:3। এটা ছিল 9:7। হ্যাঁ কথা নাই, আমরা একটু দেখি এটা কি। এখন এখানে একটা দেখাইলো জীববিজ্ঞানের যে সকল প্রতীক ব্যবহার করা, এর মধ্যে এই চিহ্নটা দ্বারা বুঝবা তোমরা হলো কি, এটা দ্বারা ছেলে বুঝবা, এই চিহ্ন দ্বারা মেয়ে বুঝবা। তাহলে কখনো যদি এ পুংগেমেট না লেখা তুমি যদি এরকম দাও, তার মানে বুঝবা ছেলের লাইন বসাইবা। আর এদিকে যদি এরকম দাও, নিচে দাগ দাও, এরকম মানে মেয়ে, এটা দ্বারা মেয়ে বোঝায়। তোমরা মেয়েরা ভালোভাবে বুঝো। তাইলে এই চিহ্নটা আসলো কোত্থেকে? এই চিহ্নটা দেখাই দাও। এই দেখো মেয়েদের চিহ্ন, ছেলেদের চিহ্নটা রোমানদের রণদেবতা মানে যুদ্ধ দেবতা মার্স এর ঢালের ও বর্ষা নির্দেশ করে। আর এই চিহ্নটা যেটা মেয়েদের চিহ্ন, এটা নির্দেশ করে হলো রোমানদের প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের হাত আয়না, সৌন্দর্যের পূজারী। আগে ফেসবুক আইডি ছিল মেয়েদের, নীল পরি, এই পরি, ওই পরি, সৌন্দর্যের পূজারী। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা শোনো, আমরা কি কি পড়ালাম একটু সামারিতে আসি। জিন তত্ত্বে আমরা প্রথম ম্যান্ডেলের প্রথম সূত্র, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাভাবিক সূত্র 2টা। এরপরে প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা, সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন 3টা। আজকে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়ালাম 3টা, পরিপূরক, তোমার প্রকট এপিস্টেসিস, দ্বৈত এপিস্টেসিস। তাহলে 3 3 6 আর 2 মোট হলো 8টা। 8টা চেকার বোর্ড সবাই বাড়ির কাজ রেখে নিয়ে আসবা। আমার জন্য না, তোমাদের জন্য, তোমাদের জন্য। কিন্তু বাড়ির কাজটা দেখাইতে হবে নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের টাইম মতন সবাই চলে আসবা। ওকে।